আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলে ভালো আছেন। আপনারা জানেন আমরা ধারাবাহিক এইচএসসি অথবা একাদশ এবং দ্বাদশ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আজকে তৃতীয় লেকচার আপনাদের সামনে নিয়ে আসলাম এবং এই লেকচারের মধ্যে যেগুলো থাকতে সেটা হচ্ছে 10 বছরের কোয়েশ্চন অ্যানালাইসিস করে বিভিন্ন পরীক্ষার অর্থাৎ 2016 থেকে 2026 সাল পর্যন্ত যতগুলো আইসিটি পরীক্ষা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ এইচএসসি ফাইনাল পরীক্ষায় বোর্ড প্রশ্নকে অ্যানালাইসিস করে 10 বছরের প্রশ্নকে সমাধান আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম এবং এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ একটা ফ্রি কোর্সের মাধ্যমে আপনাদের জন্য এটা আয়োজন করছি। তাই আপনাদের পরিচিত সবাইকে কি করে দেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে এখন ক্লাস আমাদের। এখন আমরা গত ক্লাসে এবং এর আগের ক্লাসে দুটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কায়োসার্জার ছিল, এরপর রোবোটিক্স ছিল, ভার্চুয়াল রিয়েলিটি ছিল। এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে অলরেডি 4টা টপিকস নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এখন প্রশ্ন 3 টপিক জেনেটিক ইঞ্জিনিয়ার এবং ক্লাউড কম্পিউটিং। তাহলে এগুলো কতটা বোর্ড আসে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দিনাজপুর বোর্ড আছে, ঢাকা বোর্ড আছে, কুমিল্লা বোর্ড আছে, আর অনেক বোর্ড আসছে। তাহলে প্রশ্ন এবং উদ্দীপকটা কীভাবে আসে সেটা আপনারা একটু দেখেন, একটু দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি আপনাদের জাস্ট দৃশ্যকল্প 1 এবং 2টা একটু বেসিক ধারণা দেওয়ার পরে এরপর আপনাদের সরাসরি আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের স্লাইড অথবা পিডিএফ এর মাধ্যমে পড়াগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আসেন দৃশ্যকল্প 1। হ্যাঁ, কৃষি বিজ্ঞানী জনাব আসিফ একটি স্থানীয় টমেটো গাছের ডিএনএ বিন্যাসে সফলভাবে পরিবর্তন ঘটিয়ে সেখানে একটি রোগ প্রতিরোধী জিন স্থাপন করলেন, যার ফলে একটি উচ্চ ফলনশীল নতুন জাতের বীজ উদ্ভাবিত হলো। তাহলে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করে নির্দিষ্ট করে এবং কেন করে সেটা আমি একটু পরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এরপর দেখেন, তার এই কৃষি ব্যবসার বিশাল ডেটা ও হিসাব নিকাশ ব্যবস্থাপনার জন্য নিজের অফিসে দামি হার্ড ডিস্ক এবং সফটওয়্যার সার্ভার না কিনে তিনি ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি বড় টেক কোম্পানির মেমোরি স্পেস এবং ওয়েব অ্যাপ্লিকেশন ভাড়ার ভিত্তিতে সে কী করে ব্যবহার করতে লাগে। আচ্ছা, তাহলে এটা ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এখন দেখেন আমি উদ্দীপক 4 আপনাদেরকে কেন বলে দিচ্ছি। প্রথম উদ্দীপকটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় উদ্দীপকটা ক্লাউড কম্পিউটিং সেটা। আচ্ছা, এখন জেনেটিক শব্দটা জিন থেকে কোনো মানুষ অথবা কোনো উদ্ভিদ অথবা কোনো পশু পাখির একটা জিন নিয়ে যদি কোনো একটা ডিএনএর মাধ্যমে অন্য একটা উদ্ভিদে অথবা অন্য একটা মানুষ অথবা অন্য যে কোনো জায়গায় যদি সেটা রিপ্লেক্স করে প্রতিস্থাপন করে, সেখান থেকে যদি উদ্ভিদ সৃষ্টি হয়, হ্যাঁ, সেখান থেকে যদি একটা নতুন প্রজন্ম সৃষ্টি হয়, সেটা তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং 1 নাম্বার সঙ্গ অনুসারে, বুঝছেন। এখন ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিটা আমি ব্যবহার করব আমার মতো করে, কিন্তু এই প্রযুক্তিটা আমার না, এটা প্রাইভেটও হতে পারে আর এটা পাবলিকও হতে পারে, এটা 2 ধরনের আছে। হ্যাঁ, তাহলে কোনো একটা ডিভাইস অথবা কোনো একটা মাধ্যম আমি ব্যবহার করব ইন্টারনেটের মাধ্যমে, সেই প্রযুক্তিটা আমার না, কিন্তু অন্যজনের ভাড়া নেওয়া অথবা ফ্রিতে আমরা কি করব ব্যবহার করতে পারবো। সেখানে একটু কস্ট লাগতে পারে এবং কিছু জিনিস ফ্রি আছে। আমরা যদি একটু ডিমান্ডেবল ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের একটু কস্ট যায় আর কি। আচ্ছা, এখন তাহলে প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্নটা বুঝতে পারছেন কেন কি কাকে নির্দেশ করতেছে সেটা। আচ্ছা, এরপর আসেন এখন আমরা জিএমও এর পূর্ণরূপটা জানবো। জিএমও, হ্যাঁ, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজেশন অথবা অর্গানিজম। আচ্ছা, এখন এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগ। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স, বায়ু শব্দের আমরা ফেসবুকে ছোটো করে একটা জিনিস দেখি একটা বায়ু, হ্যাঁ, ইনফরমেশন মানে তথ্য, মেট্রিক্স মানে সাধারণত কতগুলো স্তম্ভ বোঝায়, কিন্তু এখানে সেই অর্থ না বোঝায়, সেটা এখানে বোঝাবে বায়ু ইনফরমেটিক্স, অর্থাৎ মানুষের তথ্য সম্বলিত একটা ডাটাবেস অথবা একটা মাধ্যম। সেটা জীববিজ্ঞানে কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগ। এটা মূলত জীববিজ্ঞানের একটা শাখা এবং কম্পিউটার বিজ্ঞানের সমন্বয়ে এই প্রযুক্তিটা গড়ে ওঠে আর কি। আচ্ছা,
তাহলে হচ্ছে এখানে হচ্ছে বায়োমেট্রিক্সতে আমরা বিষয়টা বুঝতে পারলাম, এটা জীববিজ্ঞান থেকে সংরক্ষিত এবং জীববিজ্ঞান এবং কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটা করা হয়। কেন করা হচ্ছে, ধরেন মানুষের প্রযুক্তিগত অথবা জেনেটিক্যালি অথবা জিনোটাইপ ফিনোটাইপের কতগুলো বৈশিষ্ট্যকে সম্মিলিত করে, কতগুলো বৈশিষ্ট্যকে কম্বিনেশন করে একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। এখন ওই ডাটাবেসের সাথে যখন আমরা আইসিটির অথবা কম্পিউটার সায়েন্সের কোনো একটা ডাটাবেস অথবা কোনো একটা ম্যানুয়ালি হোক, সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে হোক, হ্যাঁ, সেটা যখন আমরা প্রক্রিয়াগতভাবে আমরা কম্বিনেশন করে পরবর্তীতে যে ব্যক্তির অথবা যে পরিসংখ্যানের ভিত্তিতে ওই ব্যক্তির তথ্যগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে তথ্যগুলো আমরা শনাক্ত করতে পারবো, সেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। এটি মূলত জীববিদ্যার কাঁচা তথ্যকে কম্পিউটারের অ্যালগোরিদমের সাহায্যে মানুষের গবেষণার উপযোগী করে তোলে, এবং তাই এটি হচ্ছে জীববিজ্ঞানের কম্পিউটার বিজ্ঞানের একটা বিশেষ প্রয়োগ। শুধুমাত্র এটা প্রয়োগ, এটা হচ্ছে একটা ছাড়া আরেকটা কোনোভাবে কি নয়, সম্ভব নয়। আচ্ছা, এখন আসেন 2 নম্বরে আমাদের যে প্রশ্নগুলো কথা বলছি, এটা হচ্ছে দৃশ্যকল্প 1 আসিফ জীববিজ্ঞানের কোন প্রযুক্তির সাহায্যে নিয়েছে। আচ্ছা, তাইলে আমি প্রথমে বলতেছি দৃশ্যকল্প 1 হচ্ছে ডিএনএ নিয়ে কাজ করছে, জিন নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার। তাহলে আমাদের প্রশ্ন গতে বলতে হবে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এখন আসেন তাইলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের হচ্ছে ধাপ 1-এর মধ্যে শনাক্তকরণটা হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলে দিছি, হ্যাঁ, এই তথ্যগুলো মিলে জিন নিয়ে যে কাজটা করবো, এটা হচ্ছে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। এখন দেখেন দ্বিতীয় পয়েন্টটা, তাত্ত্বিক যে আলোচনাটা আছে সেটা আমাদের একটু যদি দেখেন তাহলে বিষয়টা আরেকটু সহজ হবে আর কি আপনাদের জন্য। আচ্ছা, কোনো বিজ্ঞানের অথবা কোনো জিনুম হচ্ছে ডিএনএর সমন্বিত রূপকে বলা হয় জিনুম, হ্যাঁ, আর যদি একসাথে যদি হয় এটাকে জিনুম বলা হয় আর কি। নির্দিষ্ট কোনো জিন নিয়ে যখন আমরা কাজ করব, অথবা কোনো একটা উদ্ভিদ হইতে পারে, কোনো একটা প্রযুক্তি হইতে পারে, কোনো একটা মানুষের হইতে পারে, কোনো একটা পশুর হইতে পারে, তার থেকে কিছু একটা জিন নিয়ে আমরা অন্য একটি মাধ্যমে, যেমন ধরেন আমরা একটা উদ্ভিদ থেকে একটা ডিএনএ নিলাম অথবা একটা জিন নিলাম, একটা জিনোম সিকোয়েন্স নিলাম, হ্যাঁ, ওই মাধ্যমটা হচ্ছে অন্য একটা আমরা উদ্ভিদে কী করবো, স্থাপন করব। তো এখন অন্য একটা মাধ্যমে সেটা স্থাপন করব, সেটা যদি হয় একই রকম, তাহলে তার মধ্যে একটা কম্বিনেশন হয়ে আমাদের নতুন একটা উদ্ভিদ তৈরি হলো, হ্যাঁ, প্রযুক্তিগত একটা কি আসলো, পরিবর্তন আসলো, হ্যাঁ, সেটাকে আমরা কী করবো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলবো। আর এটার মাধ্যমে কি হইতে পারে, এটার মাধ্যমে হচ্ছে আমাদের নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হইতে পারে, হ্যাঁ, নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হইতে পারে, এবং এগুলো হচ্ছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নতুন উদ্ভিদ, নতুন প্রযুক্তি, নতুন ফল, হ্যাঁ, এগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের নতুন এবং কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ধাপ 3-এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যেটা উনি হচ্ছে একজন কৃষিবিজ্ঞানী হলে অবশ্যই কৃষি নিয়ে কাজ করবে, কৃষি বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ওনারা পড়াশোনা করে ওই দিকে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে টমেটোর থেকে সে নির্দিষ্ট একটা পরিবর্তন ঘটানোর জন্য সে এই কাজটা করছে, কিন্তু কেন করছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধী জিন প্রতিস্থাপন করেছেন। কেন করেছেন, যদি কোনো টমেটোতে অথবা কোনো উদ্ভিদে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা নাই অথবা কম, অথবা ওই উদ্ভিদটা রোগা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যদি আমরা রিকম্বিনেন্ট রিকম্বিনেশন ডিএনএটা করতে যাই, আমাদের যে কস্টটা যাবে পরবর্তীতে আমরা সেটা কি হতে পারে, লস হইতে পারে। কারণ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা উচ্চ ফলনশীল উদ্ভিদটা আমরা পাবো না, কেননা ওই বীজটা কি নষ্ট অথবা রোগা, তাই আমরা হচ্ছে ওইখান থেকে শতভাগ আমাদের ফলাফলটা আসবে না। তাই সুতরাং আমরা উচ্চ ফলনশীলের জন্য অথবা নতুন জাতের অথবা নতুন উদ্ভিদের নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা হচ্ছে শতভাগ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রযুক্তিটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এরপরের প্রশ্ন আমাদের দৃশ্যকল্প 2, হ্যাঁ, দৃশ্যকল্পের 2-এ আমাদের যেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে, যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, সেবা মডেলটি কিভাবে নতুন স্টাফ বা খামারের মূলধনী খরচ কমাতে সাহায্য করবে। তাহলে এখানে হচ্ছে যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং।
আমি তো শুরুতেই বলছি ক্লাউড কম্পিউটিংটা কি, সেটা হচ্ছে এমন একটা ডিভাইস অথবা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সেটা আমি কিনবো না, অথবা আমি সেটা ভাড়া নিব, অথবা আমি ফ্রিতেই সেটা কী করব, ইউজ করব। এটা হচ্ছে মূলত একটা সার্ভারের মাধ্যমে, কিন্তু এখানে শর্ত হচ্ছে ইন্টারনেট অবশ্যই লাগবে। ইন্টারনেট সংযোগ ছাড়া এই ক্লাউড প্রযুক্তিটা সম্ভব নয়। আচ্ছা, আমি আপনাদের একটা বোঝানোর জন্য ছোট্ট একটু উদাহরণ দিতে পারি। যেমন আমি যদি একটা মেমোরি কিনি অথবা আমি যদি একটা ফ্রেন্ড ড্রাইভ কিনি, তাহলে একটা 8 GB অথবা 16 GB 32 GB 64 GB এরকম আমাদের একটা কিনতে হয়। হ্যাঁ, তো এখন এটা কেনার পরে এটা যদি আমি ব্যবহার করি, তাহলে ওইটা আমার হবে, ডাটাগুলো এখানে আমার থাকবে, কিন্তু এটা যদি হারিয়ে যায় তাহলে ডাটাগুলো কী যেতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্তু ওই জিনিসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। যেমন আপনারা সবাই চেনা হচ্ছে ড্রাইভ, গুগল ড্রাইভ চিনেন। হ্যাঁ, তো ওই গুগল ড্রাইভ একটা যদি ইমেল খুলে সম্ভবত 16 GB মতো আমাদের একটা কী দেয়, জিবি ফ্রি দেয় একটা জিমেলে। তো আমরা যদি ওই জিমেলটা ইউজ করি, তাহলে সেই জিমেলের মধ্যে আমরা আমাদের ডাটাগুলো রাখতে পারি এবং যে কোনো জায়গা থেকে ওই ডাটাগুলো আমরা কী করতে পারি, নিতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে সেগুলো কী করতে পারি, সেখানে ব্যবহার করতে পারি। এখন এই যে আমি দুইটা জিনিস বললাম আপনারা, একটা হচ্ছে ফ্রেন্ড ড্রাইভ অথবা মেমোরি, আর একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে কতগুলো সেবা আমরা পাচ্ছি অনলাইন ভিত্তিক। হ্যাঁ, কিন্তু এখানে সত্য হচ্ছে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ লাগবে। এখন যেটা হচ্ছে ফ্যান ড্রাইভ অথবা মেমোরিতে কাজ করবো, সেটা হারিয়ে গেলে আমি পরবর্তীতে পাবো না, অথবা যেটা ড্রাইভে রাখবো সেটা হচ্ছে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নির্দিষ্ট আমি সেটা পরবর্তীতে ইউজ করতে পারতেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু কিনাই সমস্যা নাই। ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে এমন একটা স্পেস অথবা এমন একটা ডিভাইস যেটা হচ্ছে সেন্ট্রালি কী করে, নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা আমরা না কিনে আমরা ব্যবহার করতে পারি, কিছু টাকা পে করে অথবা কিছু ফ্রিতে এটা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে মূলত ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, তাইলে আমরা কি বললাম, তাইলে আমি না কিনে ওই জিনিসটা আমরা খরচ কমানোর জন্য কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে এখানে সফটওয়্যার থাকে, বিভিন্ন রক্ষণাবেক্ষণের জন্য অনেক আয় ব্যয় হিসাবগুলো আমরা রাখতে পারি, যে বিভিন্ন আমাদের ডকুমেন্টপত্রগুলো আমরা সেখানে রাখতে পারি। হ্যাঁ, সার্ভারটা কিনতে হয় না, এবং সার্ভারটা ইন্টারনেট সংযোগের মাধ্যমে বড় একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের মত বিনিময় থেকে শুরু করে সব কিছু আমরা সেখানে সহজে পাচ্ছি। এখন আমাদের যে বিষয়টুকু আমাদের একটু খেয়াল করতে হয়, সেটা হচ্ছে তাদেরকে যদি আমাদের কাজগুলো বড় হয়ে যায়, আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ডিমান্ড এবং চাহিদার উপর ভিত্তি করে এটা অনেক সময় প্রাইভেট এবং যেহেতু পাবলিক আছে, পাবলিকটা হচ্ছে যেটা পাবলিক আছে এটা হচ্ছে ফ্রিতে, এবং এটা হচ্ছে আমরা সহজে ব্যবহার করতে পারি। যেটা হচ্ছে প্রাইভেট আছে সেটার জন্য একটা আমাদের কস্ট পে করতে হয়, এবং এটা নির্দিষ্ট কস্টটা পে করার পরে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এটা কী করতে পারবো, ফ্রিতে ব্যবহার করতে পারবো। এখন দেখেন ধাপ 3 এর মধ্যে হচ্ছে ডাটা ব্যবস্থাপনায়। যদি আমরা এগুলো হাতে কলমে লিখি, তাহলে হচ্ছে যেটা আমরা হাতে কলমে লেখার পরে ওইটা হচ্ছে প্যাড, নোট, ট্যাব, এগুলো অনেক কিছুতে লেখার পরে এগুলো অনেক সময় কি যায়, হারিয়ে যায়। যার কারণে হচ্ছে আমরা এটাকে গুছাতে পারি না, অথবা এটাকে সুন্দরভাবে কাজে লাগাইতে পারি না। অথবা আমি একটা চার্ট তৈরি করতে চাই, আমার ডাটাগুলো যদি অনলাইনে থাকে, তাহলে আমি প্রোগ্রাম এবং ইনস্ট্রাকশন দিয়ে চার্টগুলো তৈরি করে নিচ্ছি। আবার যদি এটা যদি আমাদের ম্যানুয়ালে থাকে অথবা খাতায় কলমে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট সংযোগের মাধ্যমেও সেটা অনেক সময় করতে পারি, তবে এটা সময় সাপেক্ষ। তাই শুরু থেকে যদি আমরা ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্যটা নিয়ে থাকি, এটা শুধু খামার না, এটা হচ্ছে শুধু ব্যবসা প্রতিষ্ঠান বলেন, আপনি হচ্ছে কোচিং সেন্টার বলেন, অথবা ডাক্তারের ক্ষেত্রে বলেন, অথবা বিভিন্ন ধরনের এই কাজে আমরা হচ্ছে নতুন সফটওয়্যার যেগুলো আছে ঝামেলামুক্ত সফটওয়্যার দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের খরচও কমতেছে, অন্যদিকে হচ্ছে আমরা বড় সুবিধাও পাচ্ছি, আমাদের সময়ও কি হচ্ছে সেভ করছে। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি স্টাফদের জন্য অথবা খামারের বড় জিনিস এবং অবকাঠামো, কেনা, বাজেট, এইগুলোর জন্য সব কিছুকে মিনিমাইজ করে আমাদের নিজে একটা প্রতিষ্ঠানের জন্য পরিচালনার জন্য, হ্যাঁ, তাহলে আমরা কম্পিউটারগুলো অথবা ক্লাউড কম্পিউটিং কিনে অথবা ফ্রিতে এগুলো ইউজ করে আমাদের ব্যবসা বাণিজ্যকে খরচকে কমাতে পারি, এবং সেই ব্যবস্থাপনায় অত্যন্ত ভূমিকা পালন করে। আজকের ক্লাসটা আমাদের এখানে থাকবে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স এবং ন্যানো টেকনোলজি আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।